আমি আপনাদের সেক্টরে কাজ করতে এসেছিলাম, কিন্তু আমি হয়তো অনেক ওপেন কাপড় পরতে পারবো না, আমার কাপড়ের ব্যাপারে একটা বাইন্ডিংস আছে। স্কুল করেছি আমাদের এলাকার মধ্যেই, কারণ বাবা জানতো যে এটা অনেক বদমাস। নায়ককে তো এনে দিলাম, এখন পারফর্ম করো। এটা ট্রু, সব সেক্টরে এই ধরনের নেগেটিভিটি আছে। Hello, this is Aisha Khan, welcoming you on BD Archive presents Pipes powered by Syntax Global Limited. BD Archive হচ্ছে বাংলাদেশের ফার্স্ট আর্কাইভাল ম্যাগাজিন, যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের জানা অজানা নানা তথ্য। এবং আমার সঙ্গে আজকে আছেন শোবিজ অঙ্গনের এমন একজন মানুষ যাকে ছোটোবেলার থেকে আমার ছোটোবেলার থেকে আমার ভীষণ ভালো লাগার একটা জায়গাতে উনি বসে গিয়েছিলেন, এবং একই সাথে আমাদের অনেকেরই অনুপ্রেরণা, স্পেশালি যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ফ্যাশন মডেল হওয়ার স্বপ্ন দেখেন, তাদের কাছে উনি একজন বড় অনুপ্রেরণার উৎস। She is none other than ইমি আপু। Welcome to the show. Hello আপু, কেমন আছেন আপনি? ভালো আছি, থ্যাংকস ফর ওয়েলকামিং মি ইন ইয়োর শো। এখন কথা বলবো তোমার সঙ্গে, দেখি আমাকে কি কি প্রশ্ন করো তুমি। ইউ আর মোস্ট ওয়েলকাম। প্রথম কথা হচ্ছে আমরা আজকে আড্ডা দিব, এবং যেটা আপনার অ্যাকচুয়ালি লুক অ্যান্ড এভরিথিং, আজকে আপনাকে প্রথমবারের মতন কাছাকাছি দেখা, সামনের থেকে দেখা, সেখান থেকে মনে হচ্ছিল ছোটবেলা থেকে কেউ আপনাকে বলতো যে আপনার সাথে কাঙ্গানা রানাউতের অনেক মিল আছে। ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম তখন কাঙ্গনা রানাউত ছিলই না। সো যখন থেকে কাঙ্গানা রানাউত এসেছেন ইন্ডাস্ট্রিতে, তখন থেকে কেউ কি মিল খুঁজে পেয়েছে? আসলে কি, আমি তো বাই বর্নই আমার হেয়ার কার্লি, ওকে। তো ছোটবেলায় এরকম অনেক সিচুয়েশন আমি ফেস করেছি যে আই ডোন্ট বিলং ফ্রম দ্য রেগুলার ক্রাউড, I don't have straight hair like other girls. Why don't I have straight hair? ওকে, সো এটা তো আসলে কোনো প্রশ্ন হতে পারে না, এটার কোনো আনসার নেই, আর এই কিউরিওসিটিরও কোনো মানে নেই। তো আমি বটম লাইন এটা বের করতে পারতাম যে আমাকে দেখতে আসলে সবার মতন লাগে না, আমার গড়নটা সবার মতন না, আমার হয়তো একটা ক্রাউডের মধ্যে এনিওয়ান ক্যান মার্ক মি আউট। তো ওখান থেকে আমার মনে হতো যে হয়তো কমেন্ট করছে মানুষ এক ধরনের, কিন্তু আমার জার্নিটা আলাদা। ওদের কমেন্টগুলোই আমাকে এনশোর করাতো যে আমার জার্নিটা ইটস নট লাইক আদার্স, দ্য আদার গার্লস অ্যারাউন্ড মি, আমার জার্নিটা ডিফারেন্ট। সো ওরা আমাকে হয়তো ডিমিন করেও কোনো একটা কমেন্ট করতো, কিন্তু আমি ওটাকে অনেক ভালোভাবে নিতাম যে ওকে ফাইন, আই ডোন্ট লুক লাইক আদার্স, I don't think like others, I don't think like my surrounding, so I have got so many things to do. আমি জানতাম না আমার কি করতে হবে সামনে, বাট আমি ওয়েট করতাম যে হ্যাঁ অবশ্যই আমার সেই সুযোগটা যখন আসবে আমি আমাকে পোর্ট্রে করতে পারবো যে এক্স্যাক্টলি হু আই অ্যাম, হোয়াট আই অ্যাম। আমরা আর একটু পেছন থেকে যাই, একদম আপনার আর্লি চাইল্ডহুড, ওখান থেকে একটু শুনতে চাই। কোন স্কুলে পড়াশোনা করেছেন, ফ্যামিলিতে কে কে আছেন? আমি স্কুল করেছি আমাদের বাড্ডা আলাতুন্নেসা স্কুল থেকে, আমি কলেজ করেছি ভিকারুন্নেসা নূন কলেজ থেকে। তো স্কুল করেছি আমাদের এলাকার মধ্যেই, কারণ বাবা জানতো যে এটা অনেক বদমাস এবং একে টেরিটরির মধ্যে রাখতে হবে। সো এই টেরিটরির মধ্যে রাখতে গিয়ে আমার স্কুলিংটা যখন শেষ হলো, আমি আসলে স্টুডেন্ট এত ভালো ছিলাম, আমি আসলে খুব মন থেকে পড়তাম। আই ইউজ টু বি ভেরি স্টুডিয়াস, আমি নিজের থেকে পড়তাম। আমার একটা ফার্স্ট সেকেন্ড থার্ড লিস্টের মধ্যে নিজের নাম রাখার একটা টেন্ডেন্সি ছিল যে আমি পড়বই যখন এখানে আমার এনার্জি ইনভেস্ট করবো, দেন আই হ্যাভ টু কাম আউট ফার্স্ট। আমি এখানে কোনো অপশন নেই, আমার এখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই যে না আমি ছেড়ে দিলাম, হলে হলো, না হলে নেই, রেজাল্ট যা ইচ্ছা তাই হলো। আমার একটা টেন্ডেন্সি ছিলই না, আমার একদম ভালোটা লাগবে, সবচেয়ে ভালোটা লাগবে। তো পড়াশোনা করতাম, পড়াশোনা ভালো হওয়ার কারণেই আমার এসএসসি রেজাল্টের জন্য আমি ভিকারুন্নেসাতে ট্রান্সফার হয়ে যাই, আমি ভিকারুন্নেসাতে চান্স পাই। অ্যান্ড দেন ভিকারুন্নেসায় আমার কলেজ শেষ করতেই আসলে শেষের দিকটায় টেস্ট এক্সামের পরপরই আমার ফার্স্ট ফ্যাশন শোয়ের কাজটা। তাহলে আপনাকে কি বা কে ইন্সপায়ার করেছিলেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইনক্লুড হওয়ার জন্য? ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমার যদি হাতে খড়ি বলি, বিবি রাসেল আন্টির হাত দিয়ে আমাকে হাতে খড়ি। তো এটা তো আসলে ইটস আ ম্যাটার অফ ওয়েট, রাইট? সবার একটা ড্রিম থাকে, যারা ফ্যাশন মডেল হতে চায় যে বিবি আন্টির সাথে একটা কাজ করব, বা সে আমাকে একটা কাজের সুযোগ দেবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আই ওয়াজ ভেরি লাকি যে আমি যাওয়ার পরে বিবি আন্টি আমাকে পছন্দ করে। শি ওয়াজ লুকিং ফর ফ্রেশার্স, তো তার আমাকে সামহাও দেখে আমাকে পছন্দ হয়ে যায় যে ওকে ফাইন, হি ক্যান বি আ মডেল। তো সে যখন একটু প্র্যাকটিস করালো, তখন আমি বুঝতে পারছিলাম যে আচ্ছা ফ্যাশন রিলেটেড কাজগুলো এমন হয়। তো
ফ্যাশন শোটা কিন্তু শেষ। আমি ফ্যাশন শোয়ে যখন স্টেজে উঠলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার বাবা যে আসলে মঞ্চ নাটকের প্রতি, সে একজন মঞ্চ অভিনেতা ছিলেন এবং সে নায়কের চরিত্রেও প্লে করতেন। তো তার যেই ডেডিকেশনটা মঞ্চের জন্য, একটা স্টেজ পারফরমেন্সের জন্য, এই ডেডিকেশনটা সামহাও আমার ভিতর থেকে মানে কাজ করা শুরু করলো যে অন স্টেজের রিয়াকশনটাই তো ডিফারেন্ট। আমি একাই হাঁটছি, আমি একা আমার আউটফিটটা পোর্ট্রে করছি এবং অল দিস পিপল, এখানে কিন্তু একদম লাইভ রিয়াকশন পাওয়া যায় যে আসলে কি মানুষ আমাকে পছন্দ করছে স্টেজে, আমার অ্যাপিয়ারেন্সটা পছন্দ করছে কি করছে না, দে লাইক মি, দে ক্ল্যাপ। তখন আমার কনফিডেন্সটা বাড়লো যে ওকে ফাইন, আম অ্যাপ্লিকেবল ফর ফ্যাশন মডেলিং। কিন্তু একটু ইন্টারাপ্ট করছে আপু, আমরা যেটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দেখি বা যখন র্যাম্পে হেঁটে যায় সব মডেলস, তখন আমরা কিন্তু খুবই বোল্ড একটা লুকে দেখি। তাদেরকে আমরা কিন্তু অনেক বেশি স্মাইলি ফেসে দেখি, আইস ওয়ার্ক করে দেখি, যেটা একটা নাচের মেয়ে বা টিভি কমার্শিয়ালস বলতে খুব লাগে। সো কেন মানে ওনারা কেন এটাই মনে করতে যে নাচ ছাড়া বা নাচের মডেলসরা ছাড়া ভালো মডেল কেউ হতে পারবেন না? কারণ দুটার মধ্যে আমি তো অনেক বড় ডিফারেন্স দেখি উইথ এক্সপ্রেশন। এটা ছিলই তখন ট্রেন্ড। এখন আমরা আরো 20 বছর আগের যুগ নিয়ে যখন কথা বলবো তখন সিচুয়েশনটা এরকম কেন ছিল এটার আনসার কিন্তু আমরা খুঁজে পাবো না। বাট 20 বছর পরে কি হবে এটার পিছনে কিন্তু আমরা রিজন দিতে পারবো যে আমরা হয়তো এটা করলে আমাদের 20 বছর পরের জার্নিটা এমন হতে পারতো। তো তখন আমি চিন্তা করিনি যে নাচের মেয়েরা কেন প্রায়োরিটি পাচ্ছে এবং নাচের মেয়েরাই কেন মডেলিং করতে পারছে। নাচের মেয়েরা মডেলিং করতো অবভিয়াসলি, তারা টিভি কমার্শিয়ালে প্রায়োরিটি পেত। বাট যেখানে ফ্যাশন মডেলিংয়ের কথা হচ্ছে, র্যাম্প মডেলিংয়ের কথা হচ্ছে, সেখানে আমার মনে হয় আই বট আ চেঞ্জ, আই লিটারেলি ব্রট আ চেঞ্জ যে মানে মডেলিং করতে গেলে, মানে প্রপার মডেলিং করতে গেলে নাচের মেয়ে হতেই হবে এমন কোনো কথা নেই। আমি যদি পারি তাহলে অন্য যে কেউ পারবে। আমি আসার পরে আরও অন্যান্য অনেক জেনারেশনস আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যখন এখানে আসলো, তারা তো নাচের ব্যাকগ্রাউন্ড নেই, তারা কেউ হয়তো গান গাইতে পারে, কেউ পড়াশোনা অনেক ভালো হতেই পারে, বাট আমি তো তাকে জাজ করতে পারবো না যে সেই কাজ মডেলিংটা করতে পারবে কি পারবে না। সে যখন পারফর্ম করবে তখনই বোঝা যাবে যে সে তাকে দিয়ে কি হবে কি হবে না। তো আমি যখন এসেছি তখন এই ট্রেন্ডটা ছিল, কিন্তু আমি আসার পরে ট্রেন্ড ব্রোক। গ্রেট, এটা যদিও আমার জানা ছিল না যে ওই টাইমে আসলে কি ধরনের এক্সপ্রেশন আমাদের ফ্যাশন মডেলসটা ক্যারি করতেন, এটা আমি ফার্স্ট আজকে আপনার থেকে জানতে পারলাম। ওয়েল, যেহেতু একটু চেঞ্জিংয়ের ব্যাপারটা আসলে, যেমন আমি যখন ফ্যাশন সিনেমাটা ফার্স্ট দেখি, ইট ব্লু মি, কারণ আমার খুব ইচ্ছা ছিল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করার, কিন্তু যেটা আপনি বলে যে কুইক চেঞ্জিং দেন ক্যারি করা, দেন অনেক সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্টও ঘটে যায়, যেটা ফ্যাশন মানে সিনেমাটার থেকে আসলে আমার জানা ছিল, যেহেতু আমার নিজের চোখে ওরকমভাবে র্যাম্প ওয়ার্ক দেখাও হয়নি। একটু আপু আপনাকে জানতে চাই যে আপনি কি কখনো এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ফেস করেছিলেন বা আপনার টিমের কেউ কি ফেস করেছিল, দেন আপনার কিভাবে পুরো শোটা তখন পুল অফ করেছিলেন? আচ্ছা, আমরা শুধুমাত্র কেনই ফ্যাশন সিনেমাটা নিয়ে কথা বলবো, আমি ফ্যাশনের মানুষ, এর জন্যই ফ্যাশন সিনেমাটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমি যদি আমি দেখেছি বলে আমি সেটা একটু তাকে রেফারেন্স টেনে আনলাম। আচ্ছা, ফ্যাশন সিনেমাটায় আমি যদি বলি, লং স্টোরি শর্ট বলতে গেলে আমি এতটুকু বলতে পারি যে ফ্যাশন সিনেমা অনেক কিছুই দেখানো হয়েছে এক্সট্রা, আবার ফ্যাশন সিনেমা অনেক কিছু দেখানোই হয়নি। ওকে, যেগুলো একেবারেই ওভারলুক মানে হয় না, মানে জাস্ট ঢেকে দেওয়া হয়েছে, এরকম অনেক কিছুই আছে। অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র ফ্যাশন সিনেমা না, হিরোইন সিনেমাতেও নায়িকাদের বিজনেস এবং নায়িকাদের যে মানে সিনেমা বিজনেস ইন্ডাস্ট্রির যে বিজনেসটা, সেটা নিয়েও তো কিন্তু অনেক মানে কিছু পয়েন্ট আউট করা হয়েছে। সাম থিংস আর রাইট, সাম থিংস আর নট রাইট। এটাকে সিনেম্যাটিকভাবে মানে প্রেজেন্ট করার জন্য, এটাকে প্রেজেন্টেবল করার জন্য অনেক কিছু ইনপুট করা হয়। বাট হ্যাঁ, এটা ট্রু, সব সেক্টরে এই ধরনের নেগেটিভিটি আছে, সব সেক্টরেই মানে হয় না যে তুমি যেসব ইনসিডেন্টসের কথা বলছো সব সেক্টরেই আছে। বাট আমি এতটুকু বলবো যে আমি যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছি, আই ওয়াজ এ কিড, আই ওয়াজ এ 16 or 17 years old টিন গার্ল। আমি যদি তখন ওই বয়স থেকে এই পর্যন্ত আমি আমার কাজ চালিয়ে যেতে পেরেছি একেবারেই ফ্ললেসভাবে, কিভাবে? জাস্ট একটা মানে পয়েন্টের জোরে। সেটা কি? সেটা হচ্ছে যে আমার পারফরমেন্স। আমার লাইফে এরকম অনেকবার হয়েছে, যেটা তুমি যে সিনেমার কথা বলছো যে কস্টিউম ম্যালফাংশন, প্লেন্টি অফ টাইমস কস্টিউম ম্যালফাংশন, যে একভাবে ফিট করে দেওয়া হলো, সেট করে দেওয়া হলো, কিন্তু যখন অন স্টেজ যাচ্ছি তখন ওটা মানে হয় না যে ওটার গ্রিপ থাকছে না বডিতে। তো এরকম সিচুয়েশন অনেক ফেস করতে হয়েছে, হিল ভেঙে গিয়েছে,
জুতা খুলে গিয়েছে, হাঁটতে পারছি না, পড়ে গিয়েছি, একদম উল্টে পড়ে গিয়েছি স্টেজে, এরকম থাউজেন্ডস টাইম হয়েছে। বাট এন্ড অফ এভরিথিং আই ইউজ টু রিমেম্বার ওয়ান থিং, যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অডিয়েন্স আজকে আমাকে এই জায়গাটা দিয়েছে। সো আমার তো রেসপন্সিবিলিটি আছে, আমার সব কিছু ওভারকাম করে সামনে যেতে হবে। এই পড়ে যাওয়া, এই মানে বাজে এক্সপিরিয়েন্স, এগুলো কেউ কিচ্ছু মনে রাখবে না। জাস্ট মানুষ মনে রাখবে সিচুয়েশনটা, পজিশনটা এবং পারফরমেন্সটা। যে এখন কিন্তু মানুষ আমাকে বলে যে ও আছে, ইনি আপনি ছিলেন দেখি তো আমরা, তো এই যে আমি ছিলাম দেখি তারা, এতটুকুই তো আমার জন্য যথেষ্ট। সব নেগেটিভিটি যে আমি ওভারকাম করেছি, অনেক কিছুই হয়, সব সেক্টরেই অনেক কিছু হয়, বাট এই নেগেটিভিটি ওভারকাম করে শুধুমাত্র পারফরমেন্স দিয়ে টিকে থাকা যায়। গ্রেট। আমার মনে হয় এটা যারা দেখছে এই মুহূর্তে প্রোগ্রামটি, তাদের অনেকের কাছে এটা একটা বড় ইন্সপিরেশনের জায়গা হয়ে দাঁড়াবে। এবং আশা করি আজকে আমাদের আন্টার থ্রুতে যারা এই ইন্ডাস্ট্রি নিয়ে, শোবিজের ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে স্পেশালি যারা খুব বেশি আগ্রহী, তারা অনেক ইন্সপায়ার হয়, অনেকে হয়তো বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসতে উদ্ভূত হবে। আই উইশ আই কুড মিট ইউ দেম বিফোর সো দ্যাট আই কুড অলসো গেট দ্য ইন্সপিরেশন অ্যান্ড গেট চান্স টু ওয়ার্ক উইথ ইউ অর আন্ডার ইউ। ওয়েল আপু, একটু যেহেতু নেগেটিভিটি নিয়ে কথা হচ্ছে, একটু এখানে আমি জানতে চাই, এই লম্বা ক্যারিয়ারে অনেক কিছুর সাথে আপনি ইনক্লুড হয়েছিলেন, সে ফর অ্যাজ আ হোস্ট, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, অ্যাজ আ গেস্ট বা গেস্ট জাজ। সো ওখানে কিন্তু অনেক ধরনের আমি একটু যদি পলিটিক্স ওয়ার্ডটাই বলি, যে ওখানে শিকারও হয়েছে, যেটা আমরা অনেক সময় জানি যে একটা প্রোগ্রামের ফরম্যাট থাকে এবং সেখানে উপর থেকেই বলা থাকে, মানে কর্তৃপক্ষ থেকেই বলা থাকে যে আপনারা এইভাবে জাজমেন্টটা করবেন। সো এটা না অনেক সময় আমাদের দর্শকরা বুঝতে পারে না, দর্শকরা মানে যারা জাজের সিটে বসে আছে তাদেরকে কিন্তু নেগেটিভলি নিয়ে নেয়, তাদের ব্যাপারে অনেক খারাপ মন্তব্য করে। ইফ আই এম নট রং, ইউ হ্যাভ ফেস দিস টু, একটা কম্পিটিশন। সো ওই টাইমটা আপনারা কেমন কেটেছিল এবং হাউ ডিড ইউ ওভারকাম অফ অল দিস শিট? ওই টাইমটা দুই ধরনের মানে রিয়াকশন ছিল ওই সিচুয়েশনটাতে। আমার ঠিক দুই ধরনের রিয়াকশন ছিল। একটা হচ্ছে যে আমার তুই যে বিউটি প্যাজেন্টের কথা বলছো, আমার কোনো আইডিয়াই ছিল না যে শুধুমাত্র একটা প্রশ্ন করে এই পর্যায়ে ভাইরাল হয়ে এত ম্যাস পিপলের কাছে আমি পৌঁছে যেতে পারবো। এটা আমার কোনো আইডিয়াই ছিল না। দোজ পিপল হু নেভার কনসেন্ট্রেট অন মাই ওয়ার্ডস অর এনিথিং, তারাও মানে যে আপু আপনি তো জাজ, রিয়েলি মানে আমার আর কোনো পরিচয় নেই। সো ইন দ্যাট কেস ইটস পজিটিভ। মার্কেটিং সেক্টরে যদি আমি বলি তাহলে ইটস পজিটিভ। বাট নেগেটিভ পার্ট যেটা ছিল, যে আমাকে এটা ফেস করতে হয়েছে যে কেন পার্টিসিপেন্ট এই উত্তর দিল। মানে আমি একটা প্রশ্ন করলাম, আমার জাজ, আমি প্রশ্ন করলাম, পার্টিসিপেন্ট কেন এই উত্তর দিল, এবং প্রশ্নটা না বুঝেই বা কেন একটা মানে হজবরল উত্তর দিল, সেই রেসপন্সিবিলিটিটা আমি নিব না। বিকজ অফ ওয়ান রিজন, আই ওয়াজ নট দ্য ট্রেনার। আমি যদি ট্রেনার থাকতাম তাহলে অফকোর্স আমি এটা রেসপন্সিবিলিটি নিতাম যে কেন আমার পার্টিসিপেন্ট এটা বলো। আমার পার্টিসিপেন্ট বলতোই না এই কথা। আপু, আমরা জানি যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়া মডেল ফেস্টিভ্যাল 2018 অনুষ্ঠিত হয়েছে, যেখানে আরও 14টি দেশের মডেলের সাথে আপনি এশিয়া মডেল স্টার হিসেবে সংবর্ধনা পেয়েছেন। একটু এই প্রাপ্তি সম্পর্কে জানতে চাই। এই প্রাপ্তিটা আমার জন্য, আমার কাছে অনেক 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 আনন্দের। আর দিস টাইম ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি, বিকজ ওই টাইমটাতে না আমি আমি যে ধরনের কাজগুলো করতে চাইতাম, বা আমি যে আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি ছাড়াও অন্য অ্যাক্টিং সেক্টরে আমি যেই ধরনের কাজে নিজেকে এক্সপ্লোর করতে চাইতাম, সেই সময়টা আমি না নিজেকে রেডি করছিলাম। যে আমি বডি ফিটনেস নিয়ে কাজ করছিলাম। আই ইউজ টু স্টাডি এ লট অ্যাবাউট সিনেমা অ্যান্ড এভরিথিং, যে আমি এই বিষয়টা নিয়ে আগে পড়বো, জানবো, আরও অনেক বেশি স্টাডি করে তারপরে আমি কাজ শুরু করবো। ঠিক ওই মোমেন্টটাতেই আজরা আমাকে এই কাজটার জন্য কল করে যে এশিয়া মডেল ফেস্টিভ্যালে অ্যাজ আ মডেল স্টার উই আর নমিনেটিং ইউ, সো ডু ইউ এগ্রি টু রিসিভ দ্যাট অ্যাওয়ার্ড? আমি বললাম ওকে, মানে এটার তো কোনো হ্যাঁ না নেই। তো আমি বললাম যে অফকোর্স। আমার মনে হয় যে আসলে কি এই ধরনের অ্যাচিভমেন্টগুলো এক এক মানুষের লাইফে এক একভাবে আসে। এক একজন কি বলে মিডিয়া ওয়ার্কার, যদি নিজেদেরকে বলি, মিডিয়া ওয়ার্কারদের পিছনে এক একভাবে আসে। কিন্তু আমার মানে ওই কেসটার ক্ষেত্রেও আমি অনেক লাকি মনে করব নিজেকে, যে এটা আসলে আমার পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রির তরফ থেকে আমার জন্য একটা উপহার ছিল। আমার এটা মনে হয়েছে যে
ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে গিয়ে যেখানে এশিয়ান এতগুলো কান্ট্রি আছে এবং আরও 14টা দেশ থেকে আরও 14 জন মডেল স্টারও ওখানে ছিল যারা অ্যাওয়ার্ড রিসিভ করতে গিয়েছে, তাদেরকে মিট করা, তাদের সঙ্গে মত বিনিময় করা। এবং আমি যখন স্টেজে উঠছিলাম, আমার ইচ অ্যান্ড এভরি মুমেন্ট আমার ভেতরে এটাই কাজ করছিল যে আমার পিস অফ বাংলাদেশ। আমার জাস্ট মনে হচ্ছিল যে আমি এক টুকরো বাংলাদেশ, একটা বিদেশি স্টেজের ওপরে আমি এক টুকরো বাংলাদেশ। ওরা তো বাংলাদেশটাকে দেখতে পাবে না, বাট আমাকে দেখতে পাবে। সো আমাকে দেখে ওরা কিছুটা আইডিয়া করতে পারবে যে বাংলাদেশটা কেমন হতে পারে। সো আমার মনে হয় এটা আমার জন্য অনেক প্রাউড একটা মোমেন্ট ছিল। শুধুমাত্র যে কোনো একটা কাজের জন্য গেলে আমার এই প্রাপ্তিটা হতো না, যেহেতু মানে অ্যাওয়ার্ডটা হচ্ছেই এশিয়া মডেল স্টার অ্যাওয়ার্ড, মডেল স্টার অফ 2018। সো মডেল স্টার বাংলাদেশ, সো মডেল স্টার বাংলাদেশ, এই অ্যাওয়ার্ডটা আমার মনে হয় ইট ডিফাইন্স মি, ইট ডিফাইন্স মাই কেরিয়ার। আর যারা আমাকে এই কাজটার জন্য মানে কি বলে সম্মিলিতভাবে মানে হেল্প করেছে কাজটা পুরোপুরি করার জন্য, আমি তাদেরকে অবভিয়াসলি থ্যাঙ্কস দিই। আর স্পেশাল থ্যাঙ্কস গোজ টু আজরা, বিকজ সেই বুঝতে পেরেছিল যে প্রথমবারের মতন এই অ্যাওয়ার্ডটা যদি দেশের তরফ থেকে কেউ ডিজার্ভ করে তাহলে সেটা ইনি। সো আই এম থ্যাঙ্কফুল টু মাই ফ্রেন্ড আজরা যে শি নমিনেটেড মি ফর দিস অ্যাওয়ার্ড অ্যান্ড ইটস গোয়িং অন ইয়ার্স আফটার ইয়ার্স। এখন তো অনেক বছর হয়ে গিয়েছে। সো এক একজন যাচ্ছে এবং ওই কন্টেস্টের সাথেই আমাদের আরেকটা বিউটি প্যাজেন্ট হয়, ফেস অফ এশিয়া। সো ফেস অফ বাংলাদেশের পার্টিসিপেন্টসরাও এখন রেডি, ওরা কিছুদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়াতে যাবে। সো আই উইশ দেম লাক। অ্যান্ড আমি আর যত কাজ করি, যত দূর যাই, যত উপরেই উঠে যাই, কিছু কিছু অ্যাচিভমেন্ট থাকে না যে দোজ আর ক্লোজ টু মাই হার্ট। সো দিস অ্যাওয়ার্ড ইজ ক্লোজ টু মাই হার্ট। আমি যখন কোরিয়া থেকে আসি তখন আমার বাবা বিছানায় শুয়েছিলেন, তো আমি গিয়ে বললাম যে বাবা এই যে দেখো এই যে অ্যাওয়ার্ডটা, তো তখন সে সামনে গিয়ে বলল। সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া, বিকজ শুধুমাত্র মডেল বা শুধুমাত্র আমার কাজের জন্য একটা মানে অ্যাচিভমেন্ট বেসিসে একটা অ্যাওয়ার্ড, এটা সেই অ্যাওয়ার্ড না, এটার একটা ডেপথ আছে। ইট হ্যাজ গট আ ভেরি কি বলে, ইট হ্যাজ গট আ ভেরি মিনিংফুল সামথিং। সো ওখান থেকে আমি বলবো যে এটা আমার জন্য অনেক ভালো একটা সময় ছিল। আমি সব সময় মোমেন্টটা চেরিশ করি, সব সময়, অ্যান্ড নেভার ফরগেট দিস। রাইট। আপু, যখন আপনি এখন জাজের চেয়ারে বসেন এবং সামনে অনেক পার্টিসিপেন্টসকে দেখেন, তখন কি মাঝে মাঝে একটু খারাপ লাগে যে এই সময়টাতে আমি থাকলে হয়তোবা আমি বাংলাদেশকে বাইরের দেশে বিশ্ব দরবারে আরো সুন্দর ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারতাম? এটা কি কখনো ফিল হয়? কারণ ব্যাক টু 2001-2 ওই টাইমটা তো এখনের মতন এত অপরচুনিটি ছিল না বাংলাদেশ থেকে। অন্যান্য দেশের মানুষদেরকে আমরা দেখতাম, সে ফর প্রিয়াঙ্কা চোপড়াকে, আমাদের পাশের দেশে বলি, প্রিয়াঙ্কা চোপড়া, সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রায় বচ্চন, কিন্তু বাংলাদেশ থেকে না ওরকম ভাবে কিন্তু কেউ ছিল না। তো আমার কাছে যেমন মনে হতো যে বাংলাদেশ থেকে যদি কেউ আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারে তাহলে ইদার আজরা আপু অথবা আপনি। সো মানে এখন কি যখন দেখেন যে আপনি সবাই এত সুন্দরভাবে যাচ্ছে, রিপ্রেজেন্ট করার সুযোগ পাচ্ছে, তখন মনে হয় যে ইস, আমি যদি এই জায়গাটা থাকতাম, মেবি আই কুড ডু দ্য বেস্ট, মানে আই কুড প্রেজেন্ট মাই কান্ট্রি দ্য বেস্টেস্ট ওয়ে। আমার স্পিরিটটাই এখানে যে আমি যখন যেই মোমেন্টে যেই এজে যেই লোকেশনে যেখানেই থাকি না কেন, আই এম সো মাচ কনফিডেন্ট। যেমন মনে হয় যে দিস প্লেস ওয়াজ মেন্ট ফর মি, আই ওয়াজ মেন্ট ফর দিস। এখানে কোনো রিগ্রেটই আমি ফিল করি না। ইভেন ইন মাই লাইফ, ইন মাই এন্টায়ার লাইফ কোনো মোমেন্ট নাই যে আমি রিগ্রেট করেছি যে আমার সাথে এরকম হতে পারতো, আমি এরকম করতাম তাহলে এরকম হতো। প্রথমত এই বিষয়টা আমার লাইফে নেই। আর আমি কোনো কিছু নিয়ে রিগ্রেট করি না। আমার ডিসিশন আমি নেই, আমি হয়তো ফ্যামিলি থেকে সাজেশন নেই, কিন্তু আমি কেউ আমার উপরে খুব প্রভাব ফেলে না যে তোমাকে এই মানে কেউ প্রেশার ক্রিয়েট করে যে তোমাকে এটা করতে হবে বা তুমি করতে পারবে না। আমি জানি আমি কোনটা পারবো, শুধু আমি সাপোর্টটা নেই, আমার সারাউন্ডিং ফ্যামিলি ফ্রেন্ডসের সাপোর্টটা নেই। বাট এখন যেহেতু তুমি বললে যে অনেক সুবিধা, অনেক কি বলে মানে বলতে গেলে অনেক পজিটিভ সিনারিও, যে সবাই অনেক হেল্প করছে বা এখানে টিম ওয়ার্ক হচ্ছে। একটা বিউটি প্যাজেন্ট থেকে যদি একজন যায় ও ইন্টারন্যাশনালি, সেখানে অনেক টিম ওয়ার্ক হচ্ছে, অনেক মানুষ খাচ্ছে সেটার পিছনে, আমাকে খুব কমই করতে হচ্ছে। সেখান থেকে আমি বলবো যে না, সে আমার কোনো আফসোস একেবারেই নেই, আমার কখনোই আফসোস হয় না। বরঞ্চ আমার এটা মনে হয় যে আই ফিল ব্যাড ফর দেম।
হ্যাঁ, যে ওরা অনেক পরে এখানে আসছে, আমার টাইমটায় আসে নাই। আমার টাইমটাতে ইট ওয়াজ এ গোল্ডেন টাইম। আই হ্যাভ লিভড মাই গোল্ডেন মোমেন্টস ইন মাই মডেলিং কেরিয়ার। সো এখানে আমি এখন যা করছি, ইটস মাই বোনাস, ইটস মাই সেকেন্ড ইনিংস। এখানে আমি আগে আমার সাথে এমন হলে হয়তো ভালো হতো, আমি আরও সুযোগ পেতাম, আরও সুবিধা পেতাম, এখান থেকে সাপোর্ট নিয়ে যেতাম, না, একেবারেই না। যার সাথে যখন যেটা হয় তার সাথে অন টাইমে হয়, অন স্পট হয়, কারো আগেও নয় কারো পিছেও নয়, এবং যার জন্য যতটুকু নির্ধারণ করা থাকে ঠিক ততটুকুই হয় এখন। ওকে, এতক্ষণ তো আমরা অনেক পজিটিভ ভাইবস নিয়ে কথা বললাম, এরপর একটু নেগেটিভ ভাইবসের দিকে যেতে চাই। এই যে আপনি যে বললেন যে আপনাদের সময়ে আপনারা অনেক মানে এত সুযোগ সুবিধাও ছিল না, যেটা পেয়েছে সেটাকে আপনারা ইউটিলাইজ প্রপারলি করতে পেরেছেন। এবং আমার কাছে যেটা মনে হয় স্কুলিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি আপনাদের মধ্যে বা আপনাদের ব্যাচের বা যদি আমি 2010 পর্যন্ত স্কুলিংয়ের ব্যাপারটা অনেক জোরালো ছিল আমার যেটা ধারণা, কারণ 2010-এর পর আমি একটু একটু করে আমাদের টোটাল মিডিয়া ইন্ডাস্ট্রির ব্যাপারে কিছু কিছু তথ্য আমি জানতে পেরেছি। সেখান থেকে আমার মতামত বা আমার পার্সপেক্টিভ বলে যে এখন যারা কাজ করছেন তারা হয়তো বা বিশ্ব দরবারে খুব তাড়াতাড়ি পরিচিতি পেয়ে যাচ্ছেন থ্রু সোশ্যাল মিডিয়াস, কিন্তু স্কুলিংয়ের একটা বড় অভাব আছে। আপনি এই বিষয়টার সাথে একমত নাকি দ্বিমত? স্কুলিংটা সব এই কারণে, কারণ আমরা যখন একটা বাচ্চার ফিউচার চিন্তা করি তখন চিন্তা করি যে সেই বাচ্চাটা কোন স্কুলে যাবে। স্কুলটাতে খুব নাম করা হতে হবে তা কিন্তু না, বাট স্কুলে আমার যেই নিয়ম কানুন মানে শেখানো হবে, আমি যে এনভায়রনমেন্টে থাকবো সেটা কিন্তু অনেক ম্যাটার করবে, রাইট? এবং সেখান থেকে আমাকে বেসিকটা ধরিয়ে দেওয়া হবে, রাইট? তো স্কুলিংটা অবভিয়াসলি ম্যাটার করে। স্কুলিং যার কাছে হবে, মেন্টর যে হবে, সে মেন্টর পার্সনটাকে, অফকোর্স দ্যাট ডাজ ম্যাটার। স্কুলিংটা খুবই প্রয়োজন। গ্রুমিং না হলে এখনকার ছেলেমেয়েরা একটু মানে হয় না যে স্টার হব, they don't want to see anything, they don't want to hear anything, they just want to be stars. মডেল কেন, ছবি সেক্টরে যেই আসুক না কেন, তারই একটা মিনিমাম স্কুলিং প্রয়োজন আছে। মানে এটা শুধু একা আমার কথা না, অনেকেরই এই বিষয়ে মতামত এরকম থাকে যে সেই পরিমাণ মেধাবী তারা না, মানে যেখানে আপনারা অনেক মেধাবী ছিলেন কিন্তু হয়তো বা অনেক সুযোগ আপনারা পাননি, কারণ নেটওয়ার্কিং বা কমিউনিকেশনের একটা গ্যাপ ছিল বা দুর্বলতা ছিল ওই টাইমে বাংলাদেশের সাথে অন্যান্য কান্ট্রিগুলো। বাট এখন সেই জিনিসটা অনেকটাই সহজবোধ্য হয়ে গেছে, কিন্তু কোনো না কোনো একটা ইললিগাল ওয়ে ইউজ করে হয়তো বা তারা সেখান পর্যন্ত পৌঁছে যাচ্ছে যে জায়গাটা হয়তো বা এই মুহূর্তে তারা ডিজার্ভ করে না, হয়তো প্রপার একটা স্কুলিং একটা বা আরো কিছু পারফরমেন্সের পর বা আরো কিছু সময়টা যাওয়ার পরে যেই অবস্থানটা অর্জন করার কথা সেটা তারা অনেক আগেই অর্জন করছে, রাইট? সো এই বিষয়টা আমি এক্সাম্পল দিয়ে বলি যে এটা তো একটা মানে প্রিম্যাচিওর বর্নের মতন হয়ে যায়। ইটস অলমোস্ট লাইক এ প্রিম্যাচিওর বর্ন, বিকজ তোমার গাছে কাঁঠালটা একটা সময় পরে গিয়ে ছোট থেকে বড় হবে, বড় হওয়ার পরে সে একটা সময় নিয়ে এটা পাকবে, তারপরে সেটা নামাতে পারবো আমরা, তারপরে সেটা আমরা খাবো, রাইট? এখন একটা টেন্ডেন্সি আছে, হ্যাঁ, এটা অস্বীকার করার মতন না, যে মানে কাঁঠাল পেকে যাওয়ার আগেই যে না পাকানো একটা, যে পাকায় ফেললাম, তো সেটা পাকালে কারো কিছু করার নেই। কাঁঠাল যদি জোর করে কেউ পাকাতে চাও পাকাও, বাট সেটা তো আলটিমেটলি কোনো মানে কাজ হবে না তো, বিকজ দ্যাটস নট সাপোর্টিং দ্য ন্যাচারাল সিস্টেম। সো ওটার এমন কিছু নেগেটিভিটি থাকবে, ওই প্রিম্যাচিওর বর্নটার জন্য এমন কিছু নেগেটিভিটি থাকবে যেটা তাকেই ফেস করতে হবে, অন্য কেউ ফেস করবে না। ওকে, সো যারা হচ্ছে কি, যেমন আমারও একটা টাইমে ইচ্ছা ছিল, আমি আপনাকে বলছিলাম ক্যামেরাতে, কিন্তু আমাকে গাইডলাইনটা দেওয়ার মতন কেউ ছিল না, বা আমি বুঝতে পারিনি যে হ্যাঁ আমি এই মানুষটার কাছে গেলে প্রপার একটা গাইডলাইন পাবো। সো আমার মতো আমি বিলিভ করি অনেকেই হয়তো বা আছে যারা অনেক সীমাবদ্ধতার কারণে হয়তো বা ইন্ডাস্ট্রিটার সাথে ইন্ট্রোডিউস হতে ভয় পাচ্ছে। আমার যেমন একটা ভয় ছিল যে আচ্ছা পোশাক আশাক, আমি তো একটু ঢাকা ঢোকা পোশাক পরতে আমি পছন্দ করি, সো আমি কি বললে তারা কি আমার অনুরোধটা রাখবেন যে হ্যাঁ আমি যে ধরনের পোশাকটা কমফোর্টেবল তারা সেই ধরনের পোশাক পরে আমাকে স্টেজে উঠতে দিবেন। সো এইসব নিয়ে আপনি যদি একটু খোলামেলা আলোচনা করতে চাই, সো দ্যাট যারা আমাদের এই এপিসোডটা দেখছেন তারা যাতে একটু মোটিভেট হতে পারে, ইন্সপায়ার্ড হতে পারেন, এবং উইথ কনফিডেন্স তারা যাতে আমাদের এই ইন্ডাস্ট্রিতে থাকার একটা লং টার্মের জন্য ক্যারিয়ার গ্রো করার চিন্তা যাতে করতে পারে। একটু এটা নিয়ে জানতে চাই যে কী কী অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে ইন্ট্রোডিউস হওয়ার জন্য বা লং টার্ম এটাকে যদি আমি ক্যারিয়ার হিসেবে নিতে চাই, কোন কোন বিষয়গুলোতে আমার প্রপার ধারণা থাকতে হবে, আমার নিজেকে কীভাবে সেলফ গ্রুমিং করে আসতে হবে, এবং এখানে আসার পর কনসিস্টেন্সি মেনটেন করার জন্য আমাকে কী কী স্টেপস ফলো করতে হবে, একটু এগুলো নিয়ে বিস্তারিত শুনতে চাই।
আমাদের ইন্ডাস্ট্রিতে আসতে গেলে সবাই ওয়েলকাম, যারা ফ্রেশার্স, নতুন বাচ্চা কাচ্চা যারা আছে সবাই ওয়েলকাম এখানে। অ্যাটলিস্ট আমি তো ওয়েলকাম করব। এটা আমার জায়গাও কখনো ছিল না, বাট এখন তো এটা আমি বলতে পারি আমার জায়গা। আমার জায়গাতে আমি সবাইকে ওয়েলকাম করব, কারণ এটা আমার সেকেন্ড হোম। দিস প্ল্যাটফর্ম ইজ মাই সেকেন্ড হোম। সবাই আসতে পারো আমার বাসায়, যেমন সবাই কনফিডেন্টলি বলতে পারে যে আমার বাসায় এসো, চা খেয়ে যাও। আমি সবাইকেই বলবো যে ওয়াই নট গিভ ইট এ চান্স। তুমি দেখো তুমি মডেল হতে পারো কি না, তা তুমি কি চাও, তুমি কি করতে পারবে। আমি এমন করবো, সুযোগ দিল না, সুযোগ হচ্ছে না, এই হচ্ছে না, নেগেটিভ নিউজ ইউজ করছে। ইউনো হোয়াট, তোমার যে কানটা বন্ধ রাখতে হবে, চোখটা খোলা রাখো, চোখটা খোলা রাখো। চোখ যখন দেখবে তখন তোমার মাথা কাজ করবে, তুমি বুঝতে পারবা যে এক্স্যাক্টলি হোয়াটস গোয়িং অন। একটা বাচ্চা যতই বাচ্চা হোক না কেন, সে লাইফ সম্পর্কে তাকে শেখাতে হবে না কোন দিকে পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে, কোন দিকে নেগেটিভ ভাইব পাওয়া যাচ্ছে। এটা কিন্তু সেই বাচ্চাটাকে শেখাতে হয় না, সেই বাচ্চাটা লাইফের তাগিদেই কিন্তু জানে যে আমার জন্য কোন ওয়েটা পজিটিভ মনে হচ্ছে, কোন ওয়েটা নেগেটিভ মনে হচ্ছে। এখন যারা মডেলিংয়ে আসতে চায় তাদেরকে আমি বলবো যে জাস্ট লুক ফর আ ফাইন মেন্টর, যে মেন্টরের কাছে তুমি স্কুলিং করে তুমি নিজেকে একটা সুযোগ দিতে পারবে যে তোমাকে দিয়ে কি হয় কি না। এনভায়রনমেন্টগুলো দেখো, ওই ইভেন্টগুলোতে যদি যাও তুমি মার্ক করতে পারবে যে এক্স্যাক্টলি কোন কোন সেক্টরে বা তোমার মধ্যে কোন কোন বিষয়ে তোমার সেলফ গ্রুমিং করতে হবে। কিছু কিছু সেলফ গ্রুমিং নিজের কেউ কোনোদিন করাতে পারবে না, তার নিজের। এখানে লং টার্ম সার্ভাইভ করার কথা যে তুমি বললে, যে এখানে কীভাবে কাজ করলে আসলো, হ্যাঁ আসার পরে ওয়েলকাম। একটা ট্রেনিং স্কুলে ঢুকবে, একজন মেন্টরের আন্ডারে থাকবে, সেখান থেকে ডিসাইড হবে যে সে কতটুকু কাজ করার যোগ্য কি যোগ্য না। অবভিয়াসলি সে সুযোগ পাবে, নো ডাউট। লং টাইম সার্ভাইভ করতে গেলে একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে যে অনেস্টি, নিজের প্রতি অনেস্টি। নিজের প্রতি অনেস্টিটা কেমন, যে আমি জানি আমি কি করব, আমি জানি আমি কি পারি, আমি জানি আমি মিসইউজড হব না, আমি জানি আমাকে কেউ মিসইউজ করবে না, আমি জানি আমি যেখানে মিসইউজ হওয়ার চান্সেস আমি এখানে থাকবো না। আমি জানি যে যারা আসলেই কাজের মানুষগুলো বা এখানকার কাজের ছাপ রেখেছে, যাদের রেকর্ড আছে এখানে কাজ করার, তাদের সাজেশন আমি নেব। তারা আমাকে একটা জাজ করতে পারবে যে আমাকে দিয়ে কী হবে কি না, বা আমার কোন জায়গাগুলো কারেক্ট করতে হবে, তাদের কথা আমার শুনতে হবে, তাদেরকে আমি পজিটিভলি নেব। এইটা নিয়ে আমি সব কিছু আমার লাইফের এক্সপিরিয়েন্স মিলিয়ে আমি নিজের মতন করে একটা নীতি নির্ধারণ করব যে আমার কাজের ধরনটা কী হবে, আমি এক্স্যাক্টলি কোন সেক্টরে কাজ করতে চাই। তুমি যেমন বললে যে আমি আপনাদের সেক্টরে কাজ করতে এসেছিলাম, কিন্তু আমি হয়তো অনেক ওপেন কাপড় পরতে পারবো না, আমার কাপড়ের ব্যাপারে একটা বাইন্ডিংস আছে। আমাদের এমন ফ্যাশন শোয়েরও সুযোগ আছে যেখানে তোমার হয়তো তোমার চোখও দেখা যাবে না, তুমি পুরোই ঢাকা। সো লাস্ট আমাদের একটা ফ্যাশন রানওয়েতে এক মডেল তো একদম মাথা থেকে পা পর্যন্ত টপ টু বটম একদম ঢাকা ছিল পুরো। ওর তো ওই নেটের মধ্য দিয়ে দেখে দেখে হাঁটতে হয়েছে যে স্টেজ কোথায়। একটু ইন্টারাপ্ট করছে যে যারা মডেল থাকে তাদের হাতে কি ফ্লেক্সিবিলিটিটা থাকে যে তারা এটা বলতে পারবে যে আপু আমি এই পোশাকটা এই র্যাম্প শুতে আমি এই পোশাকটা পরতে চাচ্ছি না, আমাকে হয়তো বা এই পোশাকটা দিলে আমার জন্য ইজিলি ক্যারিয়েবল হবে, এরকম কি? হ্যাঁ, এরকম অপশন থাকে। বাট আমি তারপরেও আর একটা কথা বলবো যে আমরা যদি এখন তুমি যে তোমার এক্সপিরিয়েন্সের কথা বলছিলে বা জানতে চাইছিলে, তো আমি বলবো যে তুমি যদি এখন আসলে একটা নাটকে পার্টিসিপেট করো, তুমি যদি গিয়ে বলো আমি ডায়লগ বলতে পারবো না, তাহলে কেমন হবে সিচুয়েশনটা? যে না, ও আচ্ছা ডায়লগটা এটা আমি ডায়লগ বলতে পারবো না, এটা তো আমি বলতে পারবো না, এটা আমার টাইপের না। তুমি তো অ্যাক্টিং করছো, রাইট? সো এখানে অনেক শো ফ্লেক্সিবল থাকে সবার জন্য, বাট অনেক শোতে এটাই রিকোয়ারমেন্ট থাকে যে যে কোনো ধরনের আউটফিট হতে পারে। ওকে, এটা চাপিয়েও দেওয়া হয় না, না এটা কারণ করে কখনোই ফোর্সফুলি চাপিয়ে দেওয়া না। এভরিওয়ান ডাজ ইট ইন্ডিভিজুয়ালি এবং উইলিংলি। গ্রেট। ওয়েল, অনেকক্ষণ আপনার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনার লাইফস্টাইল নিয়ে এবং কীভাবে কী করলে অ্যাকচুয়ালি এটাকে ক্যারিয়ার হিসেবেও নেওয়া সম্ভব, এগুলো নিয়ে আমরা আড্ডা দিলাম। এবার একটু অভিনয়ের জগতে ডুব দিতে চাই। টুকটাক আপনাকে নাটকে কাজ করতে দেখলো এই প্রথমবারের মতন আপনি বড় পর্দায় আমাদের সামনে ধরা দিচ্ছেন, এবং একদম এটা থাকে না একদম বিগ ওয়েতে এটা আসলো। আজব কারখানা একদম কি বলবো, অনেক অনেক বড় ওয়েতে এসেছে। যখন দেখলাম যে খুবই পছন্দের একজন নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে আপনি কাজ করার সুযোগ পেয়েছেন, এবং সহশিল্পী হিসেবে আমার মনে হয় আপনারা দুর্দান্ত ভালো সময় কাটিয়েছেন, পারফরমেন্স অনেক সুন্দর করে করেছেন। একটু এটা জানতে চাই যে কীভাবে আপনি এই কাজটার সাথে যুক্ত হলেন, অ্যান্ড অ্যাজ আ কো আর্টিস্ট বা কো অ্যাক্টর হাউ ওয়াজ হি? কাজটার সঙ্গে আমি যুক্ত হই যখন একটি চ্যানেলে শবনম ফেরদৌসী আপা
অ্যাঙ্কার হিসেবে ছিলেন, তার প্রোগ্রামে আমি তাকে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। তো তখন সে আমাকে দেখে এরকম শি ইউজ টু স্টেয়ার এট মি, তখন বলতো যে আমি যখন মুভি বানাবো তোমাকে আমার মুভিতে নেব, তুমি আমার নায়িকা হবা। তো আমি ভাবতাম যে ও আচ্ছা, মেবি সে আমাকে অনেক পছন্দ করেছে, এর জন্য ওই কথাটা বলছে। ওকে, কিন্তু তার বেশ খানিকটা সময় পরেই আমি তখন আমার বডি ফিটনেস নিয়ে একদম খুব কাজ করছি, যে আমার আর লাইফে আর কোনো মানে স্কেজুল নাই কিছুর জন্য, আমার শুধু বডি ফিটনেসের কাজ। কারণ আমি কিন্তু একটা টানার সময় ধরে একদম চুপ করে বডি ফিটনেসের কাজ করেছি, কারণ আমি জানতাম যে আমার যে কাজগুলো সামনে আসছে বা আমার যেই ধরনের কাজগুলো দরকার সেটার জন্য আমার বডি ফিটনেসটা লাগবে। কারণ আমার লাইট ওয়েট থাকতে হবে, আমার স্পন্টেনিয়াস থাকতে হবে, আমার সব ক্যারেক্টারের জন্য অ্যাপ্লিকেবল থাকতে হবে। ওই সময় শবনম আপার ভার্সা মিডিয়া থেকে আমার কাছে ফোনটা আসার পরে আমি এটাই জানতে চাই যে আচ্ছা ঠিক আছে, নায়িকা, সিনেমা আমি করব, কিন্তু নায়ককে? তো যখন নায়কের নাম বলা হলো যে পরমব্রত চ্যাটার্জি, তখন আমার মনে হলো যে এই সুযোগটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আমাদের শবনম আপা একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক, তার কাছ থেকে আমার সিনেমার অফার আসলো। আমার কোস্টার এত বড় মাপের একজন অভিনেতা, আমারই পছন্দের একজন অভিনেতা, আমি তার কাজ খুব দেখি, আমি তার কাজ খুব ফলো করি, কারণ সে যে ধরনের চরিত্রগুলো প্লে করে না সেগুলো আমাকে অনেক ইমপ্রেস করে। আমার মনে হয় এটা সবার মধ্যে একটা পজিটিভিটি ক্রিয়েট করে। সে তার যে প্রেজেন্স, তার যে অরা, তার যে পারফরমেন্স, সেটা দিয়ে সে একটা অন্যরকম মানে ম্যাজিক ক্রিয়েট করে। তো আমিও ওয়ান অফ দেম, আই ওয়াজ ওয়ান অফ দেম। আমি প্রযোজকের নাম শুনলাম সামিয়া জামান, তখন মনে হলো যে ছোটোবেলায় দেখতে গিয়েছিলাম রানীকুঠির বাকি ইতিহাস, সেই রানীকুঠির বাকি ইতিহাসের সামিয়া জামান। তো আমার তখন মনে হয়েছে যে এটাই আমার প্রথম কাজ, এটা আমি তখন বুঝে গিয়েছি। আমি জাস্ট সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিলাম। কিন্তু যত এক্সাইটমেন্ট ছিল পরমব্রত চ্যাটার্জির সঙ্গে কাজ করবো, সেখান থেকে ভয়টাও অনেক ছিল, নার্ভাসনেস ছিল, যে আই ইউজ টু হ্যাভ মিনি হার্ট অ্যাটাকস মানে। তো তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা অল্প কথায় বলে শেষ করা যাবে না। এটা অনেক আনন্দের আমার জন্য, অনেক খুশির। আমার প্রথম সিনেমায় তার সঙ্গে অভিনয় করতে পেরেছি এবং তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবো, এটার থেকে বড় কিছু আমার জন্য আর হতেই পারে না। আমাকে শবনম আপা জাস্ট ফলো আপ করতে করতে রেডি করিয়েছিল, এটা বলে যে নায়ককে তো এনে দিলাম, এখন পারফর্ম করো। বেস্ট উইশেস ফর ইউর ফার্স্ট ফিল্ম। আমার মনে হয় যে সবাই খুব পছন্দ করবে, কারণ একজন তো ফ্যাশন ইন্ডাস্ট্রির সব থেকে আলোকিত একটা মুখ এই মুহূর্তে যদি আমি বলি, আর খুব লম্বা সময় ধরে এটা আসলে অনেক অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা আপনারা রাখেন। এবং 2018-এর যেই সংবর্ধনাটা আপনি পেয়েছেন, আমি বলবো যে তার থেকে আসলে অনেক বড় বড় জায়গা আপনি বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের মনে আপনি অলরেডি জায়গাটা নিয়ে নিয়েছেন, যারা আপনাকে লম্বা সময় ধরে দেখছে। এবং থাকে না যে ফ্ললেসলি, আপনি নিজে যেটা বলছেন যে ফ্ললেসলি আমি কাজ করে যাচ্ছি এখানে, এটা অনেক বড় একটা ব্যাপার। যেমন আমার কাছে আমি খুবই অদ্ভুতভাবে যখন আপনারা হাঁটেন বা আমি যখন দেখি অ্যাজ এ চাঁদ, যখন আপনি ঢুকছেন স্ক্রিনে, যখন আমি দেখতে পাচ্ছি বা কোনো একটা রানওয়েতে আমি হয়তো বা দেখছি টিভিতে দেখাচ্ছে, আমার একটা কোয়েশ্চেন জাগতো যে পেন্সিল হিল পরা তারা এতক্ষণ দাঁড়িয়ে আছেন কিভাবে, উইথ কনফিডেন্স, উইথ এক্সপ্রেশন, উইথ দ্য বোল্ড আই লুকস, হাউ কুড ইট হ্যাপেন, এটা কীভাবে সম্ভব তাদের পক্ষে। এবং আমি খুব এবং আজকে যখন আপনি ঢুকছেন ফার্স্ট টাইম, কতক্ষণ পায়ের দিকে তাকিয়েছেন, বলেন না আজকে আপনি ব্লক ফিল করেছেন, যেটা অনেকটা থাকে না যে ম্যানেজেবল। আজরা পুরো একটু পায়ের দিকে আমি তাকিয়ে থাকতাম যে আপু প্রেশারটা কোন দিকে দিচ্ছে, আপুর পেন্সিলটা কেন মাটির মধ্যে গেঁথে যাচ্ছে না, আপুরটা কেন গেঁথে যাচ্ছে না, প্রেশারটা উনি কোথায় দিচ্ছেন। সো দিস ইজ সো অ্যামেজিং। এবং যারা আমরা আপনাকে অনেক অনেক বছর ধরে চিনি, তারা আমার মনে হয় যে অনেক বেশি উৎসাহ নিয়ে আসলে অপেক্ষা করবো আজব কারখানার জন্য। অ্যান্ড ইট উইল বি প্লেজার অফ আইস টু ওয়াচ বোথ পরমব্রত অ্যান্ড ইউ অন স্ক্রিন টুগেদার। সো অল দ্য বেস্ট ফর ইউর ফার্স্ট ডেবিউ ফিল্ম। থ্যাংক ইউ। আশা করি এটা শুধুমাত্র দেশে না, দেশের বাইরে যতগুলো জায়গাতে এটা যাবে সব জায়গাতেই এটা প্রশংসা করি। অবশ্যই এটা কয়েকটা ফিল্ম অ্যাওয়ার্ড নিয়ে এসেছে, যেটা ফেস্টিভ্যাল কার্ড, কয়েকটা বিদেশে কয়েকটা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসেছে। তো এটা রিলিজ হচ্ছে 12ই জুলাই। এটা রিলিজ হওয়ার পর অবভিয়াসলি এটা আরও
বড় বড় জায়গায় চলে যাবে এবং ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাবে, তখন এটা একটা আলাদা মানে রিয়াকশন দেখা যাবে। তাহলে কি আমরা একটু ধারণা করতে পারি যে ইনি আপুকে আমরা ফ্যাশন জগতের বাইরেও অভিনয় এখন থেকে নিয়মিত পাবো রূপালী পর্যায়ে? অভিনয় আমি সবসময় অন অ্যান্ড অফ নিয়মিত ছিলাম, যে নাটকে অভিনয় করো। নাটকটা আমার প্র্যাকটিসের জায়গা। আই এম থ্যাঙ্কফুল টু মাই মানে অল দ্য সিঙ্গেল এপিসোড অর ড্রামা সিরিয়ালস যারা আমাকে কাজ করার সুযোগ দিয়ে আমাকে অ্যাটলিস্ট অভিনয়টা প্র্যাকটিস করতে দিয়েছে, যে তুমি প্র্যাকটিস করো, পরবর্তীতে কী করবে তুমি তোমারটা দেখে নিও। সো আমি ওই প্র্যাকটিসটা চালিয়ে গিয়েছি। আমার আসলেই আমার লাইফে আমার কোনো কিছুতেই কোনো রিগ্রেট নেই। কিন্তু সিনেমার জার্নিটা যেহেতু একটু ডিফারেন্ট, সিনেমার মানে মানে এটা বিগ স্ক্রিন এবং এগুলো বড় প্রজেক্ট হয়, এগুলোর সাথে মানে পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন, 1000 থিংস এটার সাথে ইনক্লুডেড থাকে। সো এখানে কাজ করতে গেলে অনেকটা ধৈর্য নিয়ে থাকতে হয়, সময় নিয়ে অনেক তাড়াহুড়া করলে হবে না। আর এই যে হিলের কথা বললে একটু আগে, যে হিলস পরে কীভাবে হাঁটি, আমার জাস্ট এখন মনে হয় যে আমি যদি আমাকে নাম দিতে হয় কোনো, তাহলে আমি আমাকে নাম দেব লেডি গাগা। বিকজ লেডি গাগা যেসব শুজ পরে এবং যেসব শুজ পরে কমফর্টেবলি সব জায়গায় পারফর্ম করে, হেঁটে বেড়ায়, রেড কার্পেট, এভরিথিং, স্টেজ, র্যাম্প, মানে গানের কনসার্ট, এভরিথিং সব জায়গায় হেঁটে বেড়ায়। আমি ওকে দেখলে আমার মনে হয় যে আই ইউজ টু বি লাইক হার। বিকজ আমি সারাটা জীবন এটাই করেছি। আমি আসলে কোনো কিছু তোয়াক্কাই করতাম না। যখন আমার মানে হয় না যে মিউজিক, লাইট আর হচ্ছে রানওয়ে ইন কিউ, এই কিউটা অন হওয়ার পরে আমি আর কিছু চিন্তাই করতে পারবো না, যে আমার পায়ে ব্যথা, যদি পা ভেঙেও যায় যাক, কিন্তু আমি আমার পারফরমেন্স চালিয়ে যেতাম। আপনার কাবার্ডে কিসের সংখ্যা বেশি, জুতা নাকি জামা? সব কিছু, শুজ, সানগ্লাস, পারফিউম, এভরিথিং। জুয়েলারি কালেকশন আমার অনেক ভালো। শুজ এক সময় অনেক কিনতাম, বাট এখন একটু চুজি শুজের ব্যাপারে। বিকজ সেই আর্লি এজটা এখন আর নেই যে ডিসকমফর্টের শুজ পরে হেঁটে হেঁটে নিজের স্পাইন নষ্ট করব, আগে অনেক করতাম। সো এখন শুজের বেলায় কিছুটা চুজি, আর এমনি ওয়েস্ট করি কম। সো যেহেতু একটা টাইমে অনেক বেশি ওয়েস্ট করতাম, অনেক শুজ কিনতাম, হয়তো পড়াও হয় না, রেখে দিয়েছি। সো ওখান থেকে আমার মনে হয় যে এখন একটু সব কিছু মিনিমাইজ করে নিয়ে এসেছি। ওয়েল, মানে যদিও আপনার ক্যারিয়ারটা অনেক বছরের, তারপর আমি যদি জানতে চাই যে আগামী আরও 10 বছর যদি আমরা ধরে নেই যে আপনি ইন্ডাস্ট্রিতে বিলং করবেন, কাজ করে যাবেন নিয়মিত পর্দার সামনে, সেক্ষেত্রে এই 10 বছর পর বা যখন আপনি কর্মবিরতিতে যাবেন, তখন আপনি আর্কাইভে আপনার ব্যাপারে কী কী দেখতে চান বা কী কী রেখে যেতে চান? কোন কোন টপিকগুলো তাহলে বলবেন? আমি তো ভবিষ্যৎবাণী করতে পারি না, তাই না? অনেকে ড্রিম দেখে যে ছোটবেলা থেকে ডক্টর হতে চায়, দেখেন আলটিমেটলি একটা সময় যে ডক্টরই হয়। আমি ড্রিম দেখেছিলাম আমি আমার কাজের জন্য ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, ভ্যালুয়েবল একটা পার্সন হব। তো সেটা কি মডেলিং করে হবে, নাকি নাটক করে হবে, নাকি নাচ করে হবে, না গান করে হবে, আমি কখনো এগুলি চিন্তা করতাম না। আমি জানতাম যে আমি আমার কাজের 100%টা দিয়ে আমি একটা নাম অর্জন করব মানুষের কাছ থেকে, যে কাজটা মানুষ কখনো ফেলে দিতে পারবে না, যে ও এখানে হার্ডওয়ার্ক করেছে এবং ওর কাজের ছাপ এখানে আছে, ওর কাজের রেকর্ডটা এখানে আছে। সো আমি এটা সবসময় চিন্তা করতাম। আর যদি 10 বছর পরে মানে কাজের বিরতি নেওয়ার কথা বলি বা কিছু, কাজের বিরতি আমার মানে আমি যতদিন বেঁচে থাকবো আমার কোনো কাজের বিরতি হবে না। শুধুমাত্র কাজটা যে অন স্ক্রিনেই হতে হবে এমন কিছু না। এখানে আমার পয়েন্ট আউট করার কিছুই নেই যে আমি আর 10 বছর পর আমার আর্কাইভার কী কাজ দেখতে চাই। বাট হ্যাঁ, এটা সত্যি, তখন যে কাজ করব না তার, আমি যতদিন বেঁচে থাকবো, আমার দর্শক যতদিন থাকবে, দেশের মানুষ যতদিন থাকবে, আমি যতদিন জীবিত থাকবো, আমি আমার কাজ করব। কোনো না কোনো কাজ দিয়েই তো তাদের সামনে আমার আসতে হবে। গ্রেট আপু, অলমোস্ট শেষের দিকে আমরা একটু জাস্ট জানতে চাই যে তারকাদেরকে কিন্তু অনেক কিছু ফেস করতে হয়, এবং থাকে না যে রেসপন্সিবিলিটির সাথে তো অনেক কিছুই চলে আসে। আর একই সাথে এটাও বলতে হয় যে একদিকে যেমন স্টারডমটা তাদেরকে মেনটেন করতে হয়, আরেকদিকে অনেক নেগেটিভিটিও কিন্তু তাদেরকে হ্যান্ডেল করতে হয়। এবং এটা বলতে দ্বিধা নেই যে যারা অ্যাকচুয়ালি স্টার হয়ে গেছে বা যাদেরকে আমরা স্টার মানি, তাদেরকে অনেক সময় অনেক বিব্রতকর পরিস্থিতিরও সম্মুখীন হতে হয়। হয়তোবা সেটা তাদের নিজেদের ভুলে, অথবা হয়তোবা মানুষের পার্সপেক্টিভের জন্য আপনাকেও বলতে হয়েছে। কিছু কিছু জিনিস আমাদের সবারই চোখের সামনে এসেছে। তো ওই মোমেন্টটা ডেফিনেটলি আমি মনে করি যে অনেক কষ্টসাধ্য ছিল, কারণ ওই জিনিসটা আপনার জন্য আনএক্সপেক্টেবল ছিল, বাট সবাই আপনার মতো সাহসী হয় না। সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই যে আপনি আপনার সময় এই ধরনের ট্রলগুলোকে বা সোশ্যাল মিডিয়াতে যত বিতর্ক, কন্ট্রোভার্সি, কিভাবে আপনি হ্যান্ডেল করেছেন, এবং যারা এই ধরনের প্রবলেমের মুখে
পরে অনেকে গিভ আপ করে দেয়। সো গিভ আপ না করার আলটিমেট সলিউশন কী হতে পারে আপনার দৃষ্টিকোণ থেকে, সেটা একটু শুনতে চাই। গিভ আপ না করার আচ্ছা, গিভ আপ না করার আলটিমেট সলিউশন এটাই হতে পারে যে তোমার চোখে তুমি সেটাই দেখবে যেটা তোমার দেখতে হবে, তোমার কানে তুমি সেটাই শুনবে যতটুকু তোমার শোনা উচিত, তোমার ততটুকু বলতে হবে যতটুকু তোমার বলা উচিত, যতটুকু দরকার। এই 3টা কাজ যদি মানুষ ঠিক মতন করতে পারে, তাহলে শুধু একটা মিডিয়া ইন্ডাস্ট্রির কন্ট্রোভার্সি, নেগেটিভিটি এগুলোই কেন, যে কোনো লাইফের অবস্ট্যাকেলই মানুষ পার হতে পারবে, শুধুমাত্র যদি কনসেন্ট্রেশনটা ঠিক রাখে যে আমি এখানে এতটুকু বলবো, এর থেকে বেশি বলবো না, যতটুকু দরকার এতটুকু আমি শুনবো, এর থেকে বেশি শুনবো না। কারণ আমি যত বেশি শুনবো আমার রিয়াকশন হবে, আমি তত রিপ্লাই দিতে যাবো, আমার তো দরকার নেই। দ্য পারফেক্ট অ্যান্সার, মানে বিং সাইলেন্ট। হ্যাঁ, সাইলেন্ট ইজ দ্য আলটিমেট অ্যান্সার। আমি একদম আইসোলেশনে চলে যাই, আমি কারোর সাথে ইন্টারাক্টই করবো না। শুধুমাত্র আম্মু জিজ্ঞেস করবে দুপুরে কি ভাত খাবা, হ্যাঁ খাবো, আমি এতটুকু ইন্টারাক্ট করবো। কিন্তু এক্সট্রা ওই যে সোশ্যাল নেটওয়ার্কে বসে নিজের মাথাটা মানে ব্রেন ড্যামেজ করা, ওই ড্যামেজ করা পার্সন আমি না। বিকজ আমি যখন অনলাইনে থাকি আমি হয় পডকাস্ট দেখি, শুনি, আমি লাইভ কোচিং ভিডিওস অনেক দেখি, আমার পছন্দের আরসি ব্লেক্স আছে, আমার লাটোয়া কিয়া আছে, অ্যান্ড দেন টিফানি, ইউ ক্যান সার্চ টিফানি, আই লাভ দেম। সো আমার মাই লাইফ ইজ লার্জার দেন দিস। এইসব বিতর্ক, কন্ট্রোভার্সি, কাজ থাকবে, কাজের ধরন থাকবে, বিতর্ক থাকবে, কন্ট্রোভার্সি থাকবে, মানুষ ভাইরাল করবে। যারা আমাকে ভাইরাল করেছে কখনো আই এম থ্যাঙ্কফুল টু দেম বিকজ দে প্রমোটেড মি, নেভার মাইন্ড। সো এরকমই ব্যাপারটা যে আমি আমার লাইফে কীভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় এই বিষয়টাতে আমি অনেকটা এক্সপার্ট এখন। সো আই ডোন্ট লেট নেগেটিভিটি কাম টু মি। থ্যাংক ইউ সো মাচ আপু ফর স্প্রেডিং সাচ পজিটিভ ভাইবস উইথ আস। আমার মনে হয় যে আজকে যারা দেখছেন এই এপিসোডটা তারাও ভীষণ এনজয় করেছেন, এবং অনেকেই আমার মতন আজকে নতুনভাবে ইন্সপিরেশন নিয়ে গেল, এবং যারা আমার মতন একটু থাকে না কনফিউশনে ছিল যে ওয়েদার শুড আই কাম ইন টু দিস ইন্ডাস্ট্রি অর নট, আমার মনে হয় তাদের কাছে আজকে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করে আসার জন্য, অ্যান্ড অল দ্য বেস্ট ওয়ান্স এগেন ফর ইউর ফিল্ম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েলকামিং মি ইন ইয়োর শো। আর আমি আমার দর্শকদেরকে বলবো যে আপনারা সবাই থিয়েটারে আসবেন, আমাদের আজব কারখানা দেখবেন। আজব কারখানায় আপনারা যদি নতুনত্ব কিছু দেখতে চান তাহলে আজব কারখানা আপনাদের খুবই ভালো লাগবে। ইটস আ ফিল্ম ক্লোজ টু মাই হার্ট। সো আপনারা আসুন, দেখুন, আপনারা তখন আমাকে জাজ করবেন, তখন আমি আপনাদের জাজমেন্ট দেবো। আর আমার দর্শকরা আমার কাছে সবার আগে, আপনারা ভালো বলবেন বা মন্দ বলবেন সব কিছুই আমি গ্রহণ করব, এবং পরবর্তীতে আমার যে সিনেমাগুলোর কাজ হবে এবং যে কাজগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসবো সেখানে আমি আপনাদের কথাগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।